হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফেক্টিভ লার্নিং। আজকের বিষয় ইন্ডিয়ান পলিটি। আজকে যে টপিকটির উপরে প্রশ্নপত্র আলোচনা হবে, টপিকটির নাম তোমরা সবাই দেখতেই পাচ্ছ, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড সিটিজেনশিপ। এটা আজকের প্রথম পার্ট, কয়েকটি পার্টে কমপ্লিট হবে। তোমরা সবাই জানো যে টপিক ওয়াইজ এমসিকিউ সিরিজ চলছে এখন সমস্ত বিষয়ের উপরেতেই। আর পলিটির আন্ডারে এটা সেকেন্ড টপিক। ফার্স্ট টপিক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসের ওপর। যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা উপরের আই কার্ড বাটনেতেও আমি অ্যাড করে দেব। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রথম প্রশ্ন দেখে নিই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ ফ্রেমড ইন্ডিয়াজ কনস্টিটিউশন ওয়াজ সেট আপ বাই ড্যাশ। গণপরিষদ যেটি ভারতের সংবিধান প্রণয়ন করেছিল তা ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো নিচের চারটে যে অপশান রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অ্যান্ড কুইন্স প্রোক্লেমেশন। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, দ্যাট ইজ ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। প্রসঙ্গক্রমে মনে রাখবে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এটি পাশ হয়েছিল 1947-এতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অলরেডি দেওয়াই রয়েছে ইয়ারটা, ক্যাবিনেট মিশন প্ল্যান 46 এবং কুইন্স প্রোক্লেমেশন এটি হয়েছিল 1858-এ। ক্যাবিনেট মিশন প্ল্যান প্রসঙ্গে পরীক্ষাতে বারবারই প্রশ্ন জিজ্ঞাসা করে। আসলে এই মিশনটা পাঠিয়েছিলেন তখনকার ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি ফেব্রুয়ারি 1946-এ। আর এই মিশনটাতে 3জন ব্রিটিশ ক্যাবিনেট মেম্বার্স ছিল। তাদের নামগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জিজ্ঞাসা করে, অপশান দিয়ে দেয়, জিজ্ঞাসা করে যে এর মধ্যে কে ছিলেন না ক্যাবিনেট মিশনের অংশ। তো মনে রাখবে, আমি এখানেতে নাম্বার ওয়াইজ লিখে দিচ্ছি। নাম্বার 1 প্যাথিক লরেন্স, নাম্বার 2 স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং A.V. আলেকজান্ডার। আর এই ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য প্রসঙ্গে মনে রাখবে, কি উদ্দেশ্যে ক্যাবিনেট মিশনটা পাঠানো হয়েছিল? টু ডিসকাস দ্য ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ব্রিটিশ টু ইন্ডিয়ান। আচ্ছা, অপশন নাম্বার ডিতে যে কুইন্স প্রোক্লেমেশন ছিল, আমি ইয়ারটা অলরেডি আগে লিখেই দিয়েছি, 1858 1 নভেম্বর। কি হয়েছিল? এলাহাবাদে একটা বিশাল দরবার অনুষ্ঠিত হয়েছিল। আর এখানেতে লর্ড ক্যানিং একটা রাজকীয় ঘোষণা প্রেরণ করেছিলেন, মানে প্রোক্লেমেশন পেশ করেছিলেন, যার মাধ্যমে ঘোষণা করা হয় যে এখন থেকে রানী ভারত সরকার গ্রহণ করছে। আর তখন থেকেই, মানে এই ঘোষণাটির পর থেকেই ভারতের ব্রিটিশ শাসনের ভবিষ্যৎ নীতি ঘোষণা হলো। চলো পরের প্রশ্ন দেখি আজ। ড্যাশ হেডেড দ্য ড্রাফটিং কমিটি অব দ্য কনস্টিটিউশন। ড্যাশ সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন। খুবই ইজি কোয়েশ্চেন। তো এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, B.R. আম্বেদকর ড্রাফটিং কমিটির হেড ছিলেন। তো ডাইরেক্ট প্রশ্ন ছিল। আচ্ছা, অপশান নাম্বার সিতে যে জওহরলাল নেহেরু দেওয়া রয়েছে, এই প্রসঙ্গে মনে রাখবে জওহরলাল নেহেরু যে সমস্ত কমিটির দায়িত্ব ছিলেন সেগুলোও মাঝে মাঝে প্রশ্ন আসে। এক তো স্টেটস কমিটি, সেকেন্ডলি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং ইউনিয়ন পাওয়ার্স কমিটি। এই তিনটে কমিটির হেড ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ড্যাশ ইজ বরোড ফ্রম দ্য ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান দ্বারা ড্যাশ জার্মানির ওয়েমার সংবিধান থেকে ধার করা হয়েছে। তো নিচের চারটি যে ফিচার এর কথা বলা রয়েছে, এর মধ্যে জার্মানির ওয়েমার কনস্টিটিউশন থেকে কোনটি নেওয়া হয়েছে সেটি বলতে হবে। তো প্রথমেতে রয়েছে এ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। এ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনেতে নেওয়া হয়েছে কানাডার কনস্টিটিউশন থেকে। অপশান নাম্বার বিয়েতে যে সিস্টেম অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে।
অপশান নাম্বার সিতে যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটিও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তাহলে পড়ে রইল কি? সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, এটিই নেওয়া হয়েছে ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি থেকে। তো ডাইরেক্ট প্রশ্ন ছিল, তার সাথে সাথে আমি অ্যাডিশনালি যে ইনফরমেশনগুলো দিলাম, যেমন ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আয়ারল্যান্ড থেকে, সিস্টেম অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন আয়ারল্যান্ড থেকে, ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল ক্যানাডার কনস্টিটিউশন থেকে। তো এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অবশ্যই তোমরা সমস্ত নোট ডাউন করতে থাকবে। চলো আজকে পরের প্রশ্ন দেখি। প্রিয়েম্বল borrows the ideas of liberty, equality and fraternity from ড্যাশ। প্রস্তাবনা বা প্রিয়েম্বল ড্যাশ থেকে স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ব এর আদর্শ ধার করে। মানে কোথা থেকে এই কনসেপ্টটা ভারতেতে আসে, এই স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ব? অপশানেতে রয়েছে রাশিয়ান রেভলিউশন, অপশান নাম্বার বিতে আইরিশ রেভলিউশন, সি ফ্রেঞ্চ রেভলিউশন, না আমেরিকান কনস্টিটিউশন। তো এটি নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। আর ফ্রেঞ্চ রেভলিউশনের ইয়ারটাও মনে রাখতে পারো, 1789 থেকে স্টার্ট হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি, এর যে তিনটে মূল মন্ত্র, এগুলির অর্থ কী? অ্যাকচুয়াল অর্থ বলতে গেলে প্রথমেতেই ধরো আমি লিবার্টিতে আসি, যেটার বাংলার আক্ষরিক অর্থ হচ্ছে স্বাধীনতা। অ্যাকচুয়াল স্বাধীনতা ফর দ্য পিপল টু চুজ দেয়ার ওয়ে অফ লাইফ। লিবার্টি মানে এটা বোঝায় না যে ফ্রিডম টু ডু এনিথিং, না, যা খুশি করতে পারি এর যে স্বাধীনতা লিবার্টির মধ্যে, এটা বোঝায় না। তাহলে লিবার্টি বলতে অ্যাকচুয়াল অর্থে এটাই বোঝায়, এ পারসন ক্যান ডু এনিথিং বাট ইন দ্য লিমিট সেট বাই দ্য ল। আইনের দ্বারা সেট করা সীমার মধ্যে একজন মানুষ যা কিছু করতে পারাকেই বোঝায় লিবার্টি। নেক্সট টার্মটা ছিল ইকুয়ালিটি। ইকুয়ালিটি মিন্স নো সেকশন অফ সোসাইটি হ্যাজ এনি স্পেশাল প্রিভিলেজ। মানে সমাজের কোনো একটি পার্টিকুলার সেকশনের জন্য কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না। সমস্ত মানুষ হ্যাভ গিভেন ইকুয়াল অপরচুনিটিস ফর এভরিথিং উইদাউট এনি ডিসক্রিমিনেশন। কোনো বৈষম্য ছাড়াই সমাজের সমস্ত মানুষকে সমান সুযোগ সুবিধা দেওয়া। তার মানে ডাইরেক্টলি এটাই বোঝায় যে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল, আইনের চোখে সকলেই সমান। থার্ড টার্মটা ছিল ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি, যার বাংলার আক্ষরিক অর্থ হচ্ছে ভ্রাতৃত্ববোধ, এ ফিলিং অফ ব্রাদারহুড অ্যান্ড অ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ দ্য কান্ট্রি অ্যান্ড অল দ্য পিপল। আর এই ফ্রেটার্নিটি বা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে কি হয়, এটা প্রমোট করতে সাহায্য করে একটা নেশনের ডিগনিটি এবং ইউনিটিকে। চলো পরের প্রশ্ন দেখি। দ্য কনস্টিটিউশন বেস্টোজ ড্যাশ সিটিজেনশিপ অন ইন্ডিয়ান সিটিজেন। সংবিধানে ভারতীয় নাগরিকদের ড্যাশ নাগরিকত্ব প্রদান করেছে? সিঙ্গেল, না ডুয়েল, না ফেডারেল, না থ্রি? তোর অ্যান্সারটা ইজি, তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাদের ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ চলে। তো অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর এই সিঙ্গেল সিটিজেনশিপের যে কনসেপ্টটা ইন্ডিয়ার কনস্টিটিউশনেতে এসেছে, এটি অ্যাডপ্টেড ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। সিঙ্গেল সিটিজেনশিপ বলতে ব্যাপারটা কি বোঝায়? বেসিক্যালি একটা ফেডারেশনেতে ডাবল সিটিজেনশিপ হয়। একজন নাগরিক কোনো একটা স্টেট থেকে বিলং করে, মানে কোনো একটা রাজ্য থেকে বিলং করে এবং ওভারঅল সেই দেশকে রিপ্রেজেন্ট করে। দিস ইজ অন দ্য basic fact that the states in a federation are of course unites but do not at the same time give up their individual entity. But in India there is single citizenship, মানে ইন্ডিয়ার মধ্যে নাগরিকরা শুধুমাত্র ইন্ডিয়ান ইউনিয়নেরই নাগরিক, নট টু এনি রেসপেক্টিভ স্টেট।
রাইট, তো ডাইরেক্ট প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ পোর্টফোলিও ওয়াজ হেল্ড বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড ইন দ্য ইয়ার 1946? 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন পোর্টফোলিও গ্রহণ করেছিলেন? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ ফুড অ্যান্ড এগ্রিকালচার। এই পোর্টফোলিওটা হেল্ড বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইন্টারিম গভর্নমেন্ট প্রসঙ্গে মনে রাখবে এটি গঠিত হয়েছিল 2 সেপ্টেম্বর 1946। আর অপশন নাম্বার এতে যে ডিফেন্স সাবজেক্টটা রয়েছে এই পোর্টফোলিওটা হেল্ড বাই বলদেব সিং। এবং অপশন নাম্বার বিয়েতে যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশনস এই পোর্টফোলিওটা হেল্ড করছিলেন জওয়াহরলাল নেহেরু, যিনি অলসো ভাইস প্রেসিডেন্টও ছিলেন এই ইন্টারিম গভর্নমেন্টের। নেক্সট প্রশ্ন দেখব। হুইচ ফিচার্স অ্যান্ড সোর্স আর রংলি ম্যাচড? কোন বৈশিষ্ট্য এবং উৎসটি ভুল মিলছে? কি দেওয়া রয়েছে? অপশন নাম্বার এতে রয়েছে জুডিশিয়াল রিভিউ ব্রিটিশ প্র্যাকটিস। আচ্ছা, অপশন নাম্বার বিয়েতে রয়েছে কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, ডিরেক্টিভ প্রিন্সিপালস আইরিশ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস ইউএস কনস্টিটিউশন। তো এর মধ্যে রংলি ম্যাচ হচ্ছে প্রথমেরটাই, জুডিশিয়াল রিভিউ ব্রিটিশ প্র্যাকটিস থেকে নেওয়া হয়নি। জুডিশিয়াল রিভিউটা নেওয়া হয়েছিল ইউএস কনস্টিটিউশন থেকে। দেখো অপশন নাম্বার ডিএতে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস ইউএস কনস্টিটিউশন, এটাও রাইট। তাহলে ইউএস কনস্টিটিউশন থেকে আমরা এখনো পর্যন্ত দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটসও নেওয়া হয়েছে, জুডিশিয়াল রিভিউ নেওয়া রয়েছে। এছাড়াও মনে রাখবে এক্সাম পার্সপেক্টিভে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এটিও ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট এই কনসেপ্টটাও ইউএস কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। এছাড়াও রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস এবং পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট এই কনসেপ্টগুলোও সেম মানে ইউএস কনস্টিটিউশন থেকে বড় করা। আর অপশন নাম্বার বিয়েতে যে কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন একদম সঠিক, ডিরেক্টিভ প্রিন্সিপালস আইরিশ কনস্টিটিউশন এটাও সঠিক। চলো পরের প্রশ্ন দেখি। The mention of the word justice in the preamble to the Constitution of India expresses dash. ভারতের সংবিধানের প্রস্তাবনাতে ন্যায় বিচার শব্দের উল্লেখ ড্যাশে প্রকাশ করে। কি প্রকাশ করে মানে কি ধরনের জাস্টিসের কথা প্রিএম্বলেতে উল্লেখ রয়েছে? ইজি কোয়েশ্চেন, সবাই নিশ্চয়ই জানো। সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সামাজিক ন্যায় বিচার, ইকোনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায় বিচার এবং রাজনৈতিক ন্যায় বিচার পলিটিক্যাল জাস্টিস। দেখো সংক্ষেপে যদি বলতে হয় এই শব্দগুলোর অর্থ, এই সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝায়? সমাজেতে সুবিধাপ্রাপ্ত শ্রেণীর অনুপস্থিতিকে বোঝায়। মানে কোনো একজন সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, যে কোনো জাতি থেকে বিলং করুক না কেন, মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মের কারণ এই সমস্তকে দূরে সরিয়ে রেখে কোনো নাগরিকের প্রতি সাম্যের আচরণ করা উচিত। মানে কোনো রকম সমাজেতে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আর অর্থনৈতিক ন্যায় বিচার বলতে যে সমস্ত আয়, সম্পদ এবং অর্থনৈতিক মর্যাদার ভিত্তিতে পুরুষ ও মহিলার মধ্যে কোনো বৈষম্য থাকা চলবে না। এর অর্থ কি দাঁড়ায়? তার মানে হচ্ছে সম্পদের ন্যায়সঙ্গত বন্টন, মানে অর্থনৈতিক সাম্যতা, উৎপাদন এবং বন্টনের মাধ্যমগুলিতে একচেটিয়া যে নিয়ন্ত্রণ করে আসে কোনো শ্রেণীর, সেগুলোর অবসান করা। কোনো রকম কেন্দ্রীকরণ অর্থনীতি চলবে না।
মানে অর্থনৈতিক সম্পদের বিকেন্দ্রীকরণ এবং সকলের উপার্জন এবং উপার্জনের জন্য প্রাপ্ত সমস্ত সুযোগের সুরক্ষা করা, এটাই হচ্ছে ইকোনমিক জাস্টিস বা অর্থনৈতিক ন্যায় বিচার। আর রাজনৈতিক ন্যায় বিচার বলতে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জনগণের জন্য সমান, অবাধ এবং নিরপেক্ষ সুযোগ থাকা উচিত। এর অর্থ কি দাঁড়ায়? কোনো মানুষকে বৈষম্য ছাড়াই সমাজ সমান রাজনৈতিক অধিকার প্রদান করবে। বোঝা গেল? চলো আজকে আমরা পরের প্রশ্ন দেখব। By which amendment of the Constitution the word socialist was incorporated in the preamble of the Constitution? সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দটি সংবিধানের প্রস্তাবনাতে উপস্থাপিত হয়েছে? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সোশ্যালিস্ট কথাটা ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রিএম্বলেতে। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট খুবই একটা ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটি পাশ হয়েছিল 1976-এতে। আর এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এতটাই চেঞ্জেস আনা হয়েছিল সংবিধানের সেকশনগুলোতে, এটি মিনি কনস্টিটিউশন নামেও পরিচিত। কিছু কিছু মেন সেকশন, যেমন ধরো টু রিডিউস দ্য পাওয়ার অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, একটা বড় চেঞ্জেস এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। সেকেন্ডলি আর একটা বড় চেঞ্জেস আনা হয়েছিল, অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা হয়েছিল বলা যেতে পারে। ইট লেড ডাউন ফান্ডামেন্টাল ডিউটিজ। এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই ইন্ডিয়ান সিটিজেনদের ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে ইনক্লুড করা হয়েছিল। এবং এই প্রশ্নের রেসপেক্টে দেখলেই যে সোশ্যালিস্ট ওয়ার্ডটা প্রিএম্বলেতে অ্যাড করা হয়েছিল। এছাড়াও মানে সোশ্যালিস্ট এই টার্মটা ছাড়াও সেকুলার এবং ইন্টিগ্রিটি এই দুটো ওয়ার্ডকেও প্রিএম্বলেতে অ্যাড করা হয়েছিল সোশ্যালিস্টের পাশাপাশি। তো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে বলতে গেলে অনেক বেশি সময় নিয়ে নেবে। তো আমি যখনই প্রসঙ্গক্রমে 42nd অ্যামেন্ডমেন্টকে পাবো বা যে কোনো অ্যামেন্ডমেন্টই পাই না কেন, সেই নিয়ে আমি অ্যাডিশনাল তথ্য দিতে থাকবো। তোমরা অবশ্যই সেগুলোকে নোট ডাউন করে রাখবে। চলো আজকে আমরা পরের প্রশ্ন দেখি। Which one of the following rights has been described by Dr. Ambedkar as the heart and soul of the Constitution? ডাক্তার আম্বেদকর নিজের কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও প্রাণ হিসাবে বর্ণনা করেছেন? ভেরি ইজি কোয়েশ্চেন। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। আর যে রাইটসগুলোর কথা বলা হয়েছে মানে ফান্ডামেন্টাল রাইটসের সুরক্ষার ব্যাপারটার কথা বলা হয়েছে। তোমরা তো জানোই ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল নাম্বার 12 to 35 মধ্যে বর্ণনা করা আছে। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ এটা আর্টিকেল নাম্বার 32-তে বর্ণনা করা আছে। এখানেতে কতগুলো রিটসের কথা বলা আছে, যে রিটসগুলো প্রয়োগ করে কোনো একজন ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসকে সুরক্ষা দেওয়া যায়। রিটসগুলো এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্ট্যান্ট। রিটসগুলো মনে রাখবে, এক তো হেভিয়াস কর্পাস, সেকেন্ড রিট সার্সিওরারি, নাম্বার 3 প্রোহিবিশন, নাম্বার 4 ম্যান্ডামাস, অ্যান্ড নাম্বার 5 কুও ওয়ারেন্টো। এই 5টা রিটসের মাধ্যমে কোনো একজন ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটকে সুরক্ষা দিচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। এগুলো নিয়ে ডিটেল কোনো প্রাসঙ্গিক প্রশ্ন পেলে রিটস রিলেটেড পরে আমি আলোচনা করে দেব। এখন নামগুলোই জেনে রাখো। চলো আজকে পরের প্রশ্ন দেখি।
হুইচ স্কেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজের সাথে সংবিধানের কোন তফসিল সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 11th স্কেডিউল। এই 11th স্কেডিউলটা ইন্ডিয়ার কনস্টিটিউশনেতে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটি 1992-এতে হয়েছিল। এই স্কেডিউলটা টোটাল 29টি সাবজেক্ট ধারণ করে। ইম্পর্ট্যান্ট টপিকস লাইক পঞ্চায়েতস পাওয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট, poverty alleviation, মার্কেট, রোডস, ড্রিঙ্কিং ওয়াটার এটসেট্রা এইসব নিয়ে 11th স্কেডিউলেতে মেন ফোকাস করা হয়েছে। রাইট, ডাইরেক্ট প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখে নেব আমরা আজকে। দ্য প্রভিশন অফ দ্য 6th স্কেডিউল শ্যাল নট অ্যাপ্লাই ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস? ষষ্ঠ তপশিলের বিধান নিম্নলিখিত কোন রাজ্যে প্রযোজ্য হবে না? 6th স্কেডিউল নিচের 4টে যে স্টেটের নাম দেওয়া রয়েছে তার মধ্যে অপশন নাম্বার ডি এতে যে গোয়া দেওয়া রয়েছে এতে প্রযোজ্য হবে না। বাকি মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম প্রযোজ্য হবে। 6th স্কেডিউলটা কি করে? অ্যাকচুয়ালি ইট ইজ কনসিস্ট অফ প্রভিশনস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াজ ইন মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং আসাম। এই 4টে রাজ্যের ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন এই 6th স্কেডিউলের মধ্যে রয়েছে। আর্টিকেল নাম্বারটিও ইম্পর্টেন্ট, 244 নম্বর আর্টিকেলের আন্ডারেতে এটি পড়ে। আর এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা 1949-এতে পাস হয়েছিল, এটিও মনে রাখ। এবং পাস হওয়ার সাথে সাথেই একটি এডিসি গঠন করা হয়। এডিসি মানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস। চল পরের প্রশ্ন দেখিয়েছি। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিভাইডেড ইন্টু ড্যাশ। ভারতীয় সংবিধানটি ড্যাশে বিভক্ত। তো এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে, 16টি চ্যাপ্টার, না 22টি চ্যাপ্টার, না 24টি চ্যাপ্টার, না 25টি চ্যাপ্টার? অ্যান্সারটা আশা করি সবারই জানা তোমাদের। অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 22টি চ্যাপ্টার। যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন রচিত হয়েছিল তখন এর মধ্যে 395টি আর্টিকেল ছিল, যেটি 22টি পার্টস এবং 8টি স্কেডিউলসে বিভক্ত ছিল। কিন্তু বর্তমানে আর্টিকেল বেড়ে দাঁড়িয়েছে 470টি এবং পার্টস বেড়ে দাঁড়িয়েছে 25 এবং স্কেডিউল 12টি হয়ে গেছে। ওকে, 8 থেকে বেড়ে 12টি, পার্টস 22 থেকে 25টি, বর্তমানে আর্টিকেল 395 থেকে 470টি। এবং প্রসঙ্গক্রমে মনে রাখবে এখনও পর্যন্ত কনস্টিটিউশনে 104 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধনী হয়েছে। যেই 104তম সংশোধনটি হয়েছিল এটা এফেক্টিভ হয়েছে 25 জানুয়ারি 2020 থেকে। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স দেবনাগরী হিন্দি অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ দেবনাগরী হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেছে? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 343 এই দেবনাগরী হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করে। অপশন নাম্বার বি এতে যে আর্টিকেল নাম্বার 348 রয়েছে, প্রসঙ্গক্রমে মনে রাখবে এই আর্টিকেলটি কিসের সঙ্গে রিলেটেড? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেতে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে এবং যে সমস্ত অ্যাক্ট পাস হবে, বিল পাস হবে, সেই সমস্তগুলোতেও কি ভাষার ইউজ হবে, সেই সমস্ত কিছু এই আর্টিকেল 348-এর মধ্যে বলা আছে। আর আর্টিকেল নাম্বার 154 154 নাম্বার আর্টিকেলটি বলছে যে স্টেটের যে এক্সিকিউটিভ পাওয়ারটা shall be vested in the governor and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this constitution, right? এবং আর্টিকেল নাম্বার 156 156 নাম্বার আর্টিকেলটা মেনলি 3টে জিনিস বলে। প্রথমত,
The governor shall hold office during the pleasure of the president. Secondly, the governor may, by writing under his hand, address to the president, resign his office. Governor resigner প্রসঙ্গে। এবং thirdly, subject to the foreign provisions of this article, a governor shall hold office for a term of 5 years from the date on which he entered upon his office, obviously. বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখি আজ। The 10th schedule of Indian Constitution deals with dash. ভারতীয় সংবিধানের 10ম তফসিল ড্যাশের সাথে সম্পর্কিত। 10ম তফসিল বা 10th schedule-টা অ্যান্টি ডিফেকশন লেজিসলেশনের সাথে রিলেটেড। সো অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্টি ডিফেকশন লেজিসলেশন বা অ্যান্টি ডিফেকশন ল বলতে কি বোঝায়, আর এটা কি জন্যই বা করা হয়েছিল? অ্যাকচুয়ালি it is designed to prevent political defections promoted by the lure of office or material benefits or other like considerations. আর এই অ্যান্টি ডিফেকশন লটা পার্লামেন্টেতে পাস হয়েছিল 1985-এতে, কিন্তু রিইনফোর্স হয়েছিল 2002-এতে। আর এই 1985-তে যে সংশোধনীর মাধ্যমে এই অ্যান্টি ডিফেকশন লটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটিও ইম্পর্টেন্ট। 52nd সংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই অ্যান্টি ডিফেকশন লকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। মেন ফোকাস এটাই এই অ্যান্টি ডিফেকশন লয়ের, টু প্রিভেন্ট এমপিস ফ্রম সুইচিং পলিটিক্যাল পার্টিজ ফর এনি পার্সোনাল মোটিভ। কোনো পার্সোনাল মোটিভের জন্য কোনো একজন মেম্বার অফ পার্লামেন্টকে এক পার্টি থেকে আরেক পার্টিতে চলে যাওয়ার যে বিষয়টিকে, সেটিকে প্রিভেন্ট করে এই অ্যান্টি ডিফেকশন ল। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।